পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। তিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না। না দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছি মিছি বকতে পারে? কে বলি বকে, দিন রাত বকে। বাবা, মা তোমার কে হয়? মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করবে যা, আমার এখন কাজ আছে। আগুন বাগুন পোড়াডুম সাজে, ঝাঁঝ মৃদঙ্গ ঝাঁঝর বাজে। আগুন বাগুন পোড়াডুম সাজে, ঝাঁঝ মৃদঙ্গ ঝাঁঝর বাজে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। এখনই ঝুলিখালে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। বাবু সেলাম। যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল, তাহার পর পাঁচজন কথা আসিয়া পড়িল। আব্দুর রহমান রুশ, ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। বাবু, তোমার লড়কি কোথায় পেল? মিনি, মিনি, প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দাঁড়ের সমস্ত বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার বদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। উহাকে এসব কেন দিয়াছ? অমন আর দিও না। তুই এই আধুলি কোথায় পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ হইতে আধুলি তুই নিতে গেলি কেন? আমি যাইনি, সে আপনি দিলে। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে,
মধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পিস্তা বাদাম ঘুষ দিয়া মেয়ের পুত্র লুব্ধ হৃদয় অনেকটা অধিকার করিয়া রইয়াছে। তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটায় বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং বোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে রসিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দেবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুণিগত প্রশ্ন করিলেন। কখনো কি কাহারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া কি একেবারেই অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে। এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল
কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ বিন্দু দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে। চারিদিকে একেবারে হিহিকার করিয়া গেছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি 8টা হইবে। মাথায় গলাবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে। এমন সময় রাস্তায় ভারী একটি গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। রহমতের দাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? বাবু, ওই পাশের বাড়ির বাবু আমার কাছে রামপুরি চাদর খরিদ করেছিল, লেকিন এখন দাম দিতে নারাজ, তাই রাগে আমি উহাকে ছুরি মারিয়াছি। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে। শ্বশুর আগে মারিলাম, কিন্তু কি করিব, হাত বান্ধা। পথে শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে পথে।
বসিয়া চিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্য দিয়ে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন কর্মচারী পুরুষ কারা কাচারের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত। আর চঞ্চল কিমায়া মিনের আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাক্যেও স্বীকার করিতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিষের সহিত সাক্ষ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা বলি। বলো সই, বলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা বলি। বলো সই, বলো সই, ছড়িয়ে দিয়ে আদুখানি বনে বসে কানাকানি
বৎসর কাটিয়া গেল, আরেকটি শরৎকাল আসিয়াছে। আমার মিনি বিবাহের সম্বন্ধ স্থির হয়ে গেছে। পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে। কৈলাসবাসীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে। প্রভাতটি সুন্দর হইয়া উদয় হইয়াছে। বর্ষার পরে যে শরতের নূতন ধূপ রৌদ্র যেন সোহাগায় গালানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। কলিকাতার গলির ভিতরকার ইষ্টচর্চার অপরিচ্ছন্ন পাশাপাশি বাড়িগুলির উপরেও সেই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবীর আগুনকে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে। আজ আমার মেয়ের বিবাহ। এলো প্রাণে
উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুংঠাং শব্দ উঠিতেছে। হাকডাকের সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বাবু সেলাম। কি রে রহমত, কবে আসিলি? কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল। বড় ক্ষণিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই। ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল, আজকাল এই সুযোগে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। খোকিকে একবার দেখিতে পাইব না? আজ বাড়িতে কাজ আছে, আজ আর তাহার সহিত দেখা হইতে পারিবে না। বাবু সেলাম। এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে। আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লেড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লেড়কি আছে। আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার ঠকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করতে আসি না। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী দুঃখের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বর্ষীয়, তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সেও পিতা, আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মেয়েকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠিলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেরি পড়া, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रज रमणी गण मूलमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी
ভয়ানুরাগিনী অখিল সোহাগিনী পঞ্চমরাগিনী মোহিনী রে রাসবিলাসিনী হাসবিলাসিনী রাসবিলাসিনী হাসবিলাসিনী ভুলিল চাষিত সোহিনী রে সুন্দরী রাধে আবে বনি সুন্দরী রাধে আবে বনি ব্রজরমণি গণ মুকুটমণি সুন্দরী রাধে আবে বনি সুন্দরী রাধে আবে বনি খোকি তোকে শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে কিন্তু বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমন কেউ পাইবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণে মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমাদের মিলন সুখে আমার মেয়ের কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে দুটো একটা অঙ্ক ছাটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না। ঘরের বাদ্য আসিল না। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। দূরে কোথাও দূরে কোথাও আমার মন বেড়ায় ঘুরে ঘুরে দূরে কোথাও দূরে দূরে যে বাঁশিতে বাতাস লাগে সেই বাঁশিটি সুরে সুরে দূরে কোথাও
হারায় যে পথ সকল দেশ পায়। উদাস হয়ে হারায় সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন দূরে কোথাও দূরে আশা করি সবার ভালো আশা করবো সবার ভালো লেগেছে অনুষ্ঠানটি। আমাদের ধন্যবাদ পূর্বাশাদি এবং মন্দিকে এত সুন্দর একটা নৃত্যনাট্য রূপ দেওয়ার জন্য। এবার আমি এক এক করে এইসব কচি নাচাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।